2024 সালের 17 জুলাই থেকেই কোটাবিরোধী আন্দোলন রূপ নেয় গণমানুষের আন্দোলনে। যাত্রাবাড়িতে গড়ে ওঠে জুলাইয়ের অভেদ্য প্রতিরোধ। 16 জুলাই রংপুরে ঘটে অভ্যুত্থানের বাগবদলে দেয়া ঘটনা। পুলিশের আগ্রাসী হামলায় নিহত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। এই একটি মৃত্যুর খবর সব ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আন্দোলনে আসে নয়া মোড়। পরদিন 17 জুলাই ক্ষমতাশীলদের রক্তচক্ষু উপেক্ষা করে শুরু হয় হলগুলো ছাত্রলীগ মুক্ত করা। ভোর থেকেই ঢাবিসহ বিভিন্ন ক্যাম্পাসের হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে ক্যাম্পাস ছাত্রলীগ শূন্য ঘোষণা করে ক্ষিপ্ত শিক্ষার্থীরা। ঢাকার রাজপথে নেমে আসে ছাত্র জনতা। শুরু হয় তুমুল আন্দোলন, দমন পীড়ন। সেই দমন পীড়নে বেঁচে ফিরে এসেছেন নাটোরের অন্যতম জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে যে কয়েকজন যোদ্ধা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের মধ্যে অন্যতম নাটোরের বড়াইগ্রামের রিমন মোল্লা। আমরা সরাসরি রয়েছি নাটোরের সেই বড়াইগ্রাম উপজেলার রিমন মোল্লার সাথে। আমরা তার সঙ্গে কথা বলবো যে এই যে জুলাই আন্দোলনে আপনি মৃত্যুকে উপেক্ষা করে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন এবং মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন। তো এই যে জুলাই আন্দোলনে আপনার ভূমিকা সেদিনে আসলে কী ঘটেছিল সেটা আমরা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি আসলে যখন 15 জুলাই আপনারা জানেন সারা দেশব্যাপী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছিল শান্তিপূর্ণভাবে, কিন্তু এই পতিত সরকার ফ্যাসিস্টের আওয়ামী লীগের দোসর খুনি হাসিনা বুঝতে পেরেছিল এই আন্দোলন হবে তার সরকার পতনের আন্দোলন। সেই ধারাবাহিকতায় 15 জুলাই তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে আপনার সাধারণ শিক্ষার্থী, নিরস্ত্র অসহায় সাধারণ শিক্ষার্থীর উপর তারা নির্মম অত্যাচার জুলুম চালায় এবং লাঠি চার্জ করে রক্তাক্ত করে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিরল ঘটনা। তার ধারাবাহিকতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক জিয়ার নির্দেশে আমরা আমাদের রাকিব ভাই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নির্দেশ দেন এই আন্দোলনে এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে সেটা তীব্র প্রতিবাদ করছে এবং আন্দোলনের সার্বক্ষণিক সাধারণ ছাত্র জনতার পাশে থাকবে এইটা তারা প্রতিশ্রুতি দেয় এবং সেই নির্দেশ দেয়। সেই ধারাবাহিকতা আমি বনপাড়া থেকে 15 জুলাই ঢাকায় অবস্থান করি এবং ঢাকায় অবস্থান করে 16 জুলাই আমি মহাখালী রেলগেটে অবস্থান নিই। শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। পুলিশ লাঠিচার্জ করে আপনারা জানেন রংপুরে শহীদ বীর আবু সাইদ ভাইকে যখন গুলি করে হত্যা করে, এটা মুহূর্তের মধ্যে যখন ভাইরাল হয় তখন সারা বাংলাদেশে উত্তপ্ত হয়ে যায়। সেই ধারাবাহিকতা আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানে সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে, টিয়ারশেল গুলি বর্ষণ করে। সেই সময় আমি অক্ষত হয়ে রুমে চলে আসি। তার পরবর্তীতে 17 জুলাই আমি রুম থেকে বের হয়ে আবার আন্দোলনের জন্য যাই এবং সব আন্দোলনের স্পটেই আমি যখন আন্দোলন চলতেছিল আপনারা জানেন 17 জুলাই, 18 জুলাই, 19 জুলাই ব্যাপক আন্দোলন বাংলাদেশে আন্দোলন তৈরি হয়। সেই 17 জুলাই আমি সেই আন্দোলনে সরাসরি আহত হই। আপনারা সরাসরি শুনছিলেন সেই রিমন মোল্লার কাছ থেকে জুলাই আন্দোলনের একজন যোদ্ধার গল্প। আপনি তো এই যে আন্দোলনে সংগ্রামের সম্মুখ সারিতে অবস্থান করেছিলেন, তো এই যে জুলাই পরবর্তীতে আসলে যারা এই জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত হয়েছে তাদেরকে সরকার এন্ট্রিভুক্ত করছে, তালিকাভুক্ত করছে, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, সেটা কি আপনি কতটুকু পেয়েছেন কিনা? আচ্ছা, না আমি কোনোটাই পাই নাই বা আমি এটার জন্য আমি পাওয়ার জন্যও যাই নাই। কারণ আমি দেখেছি, আপনারা জানেন আমার পরিবার ইনশাল্লাহ বিগত দিনের দেশের জন্য, রাজনীতির জন্য, দলের জন্য নিজের জমি বিক্রি করে, আমার দাদার জমি বিক্রি করে আমরা রাজনীতি করছি। আমরা আসলে দল বা সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনীতি করি না এবং ওই ইচ্ছা শক্তিও ছিল না যে আমার ওই মুহূর্তে আমার যে খুব বেশি টাকা লাগছে তা জানি না। আপনি জানেন একটা ওটিতে মাথায় 6টা সেলাই করতে আর পরবর্তীতে হায়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আহামরি খরচ না, সেটা অ্যারাউন্ড 20-25 হাজার টাকায়। এই 20-25 হাজার টাকার জন্য আমি সরকারের এবং জুলাই ফাউন্ডেশনের কাছে যে আমি আহত হিসাবে যে আমি সরকারের কাছ থেকে আমি
দাবি জানাবো, এইটার জন্য আমি মানসিকভাবে এবং আমার পারিবারিকভাবে আমি কখনোই এটা চাই না এবং চাবো না। আমার এই 20-25 হাজার টাকার জন্য আমাকে যে একটা বড় অ্যামাউন্ট, বা যারা শুনছি জুলাই ফাউন্ডেশনে যারা আহত হয়েছেন অনেকে বড় অ্যামাউন্ট টাকা দিচ্ছেন, এই টাকাটা আমি বিশ্বাস করি আমাকে এই যে টাকাই দেওয়া হতো, কারণ আমার লিগ্যাল ডকুমেন্ট আছে। আপনারা জানেন 16 তারিখে আপনি ফুটেজ নিলে, আমার যে মহাখালী ওখানে ফুটেজ নিলে আমরা আন্দোলনে ছিলাম, সেই ফুটেজও পাবেন। 17 তারিখে আমি যে হসপিটালে যাচ্ছি আমার ওই যে আন্দোলনে ওখানে ফুটেজ আছে, আপনি ফুটেজ পাবেন। আমার ডকুমেন্ট আছে, আমি ওটিতে যে আমাকে যে অপারেশন করছে যে ডাক্তার, সেই সব ডকুমেন্ট আছে। অনেকের জুলাই আন্দোলনে আহত লিস্টে অনেকের এই কোনো প্রমাণই নেই, ডকুমেন্ট নেই। আমি ওইদিকে যাচ্ছি না, তারপরও তারা প্রণোদনা পাচ্ছে। আমার সব কিছু পাওয়ার পর আমি চাই যে যারা এখনও মানবতার জীবন জুলাই সম্মুখ যোদ্ধা হিসেবে যারা আহত হয়ে যারা কারো পা কারো চোখ হারিয়ে যারা হসপিটালে মানবতার জীবনযাপন করছে, তাদের যেন সরকার এবং জুলাই ফাউন্ডেশন তাদেরকে যেন পৃষ্ঠপোষকতা করুক, আর্থিক সহায়তা দেখ, এবং চিকিৎসার জন্য তারা দায়িত্ব সরকার যেন নিক, এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হোক। আমি আমার জায়গা থেকে আমাকে যে টাকা বা প্রণোদনা নিতে চাই, এই জায়গায় আরেকজনের জন্য আমার জুলাই যোদ্ধাদের যেন পায়, আমার প্রত্যাশা এটা। আমি কখনো এই জুলাইকে পুঁজি করতে চাই না, জুলাই চেতনাকে পুঁজি করতে চাই না, আমি প্রণোদনাও চাই না। আপনি আসলে একজন যোদ্ধা আর একজন যোদ্ধার জন্য তার যে উৎসর্গকৃত যে প্রাণের যে একটা চাওয়া স্পৃহা, সেটা কিন্তু আপনার মাঝে আমরা খুঁজে পেয়েছি। আমরা তো দেখেছি যে আপনি এবং আপনার পরিবার বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত, এবং এই বড়াইগ্রাম উপজেলায় তাদের অনেক অবদান রয়েছে। তো সামনে রাজনীতিতে আসার আপনার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আছে? আচ্ছা, আপনারা জানেন আমি সেই করোনাকালীন আমার এই জার্নিটা শুধু আমার না, আমি জন্মলগ্ন থেকে আমার রক্তে জাতীয়তাবাদী বিএনপির আদর্শ প্রবাহিত হচ্ছে, যার ধারাবাহিকতা আমি করোনার সময় যেখানে গোটা বিশ্ব যেখানে স্তম্ভিত, সেই সময় করোনা কিছুটা যখন শিথিল বা করোনার মধ্য দিয়ে আপনি দেখবেন আমার ফেসবুকে বা পোস্টে আমি জাতীয় কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি, এবং আমি কেন্দ্রীয় ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি যদি আমার জাতীয়তাবাদী দল এবং তারা অঙ্গ সংগঠন আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, আমি সেই দায়িত্ব আমি মনে করি সেই দায়িত্ব আমি আমার জীবন দিয়ে, আমার পরিবারের অতীতে যে সবাই জীবন দিয়ে রক্ত দিয়ে যেমন দিয়েছে, আমি রক্ত যে বিগত দিনে দিয়েছি, ভবিষ্যতে জনগণের জন্য দলের জন্য আমি দিতে প্রস্তুত, এবং আমি এখান থেকে দলকে দিতে চাই, দেশের জনগণকে দিতে চাই। নেওয়ার জন্য আমি রাজনীতি করি না, আমার পরিবারও রাজনীতি করে না। হ্যাঁ, দেশের জন্য দলের জন্য আপনি দিতে চান, আমরাও চাই যে দেশের মাটি এবং জনগণের কল্যাণের জন্য আপনারা কিছু করুন। দর্শক, নাটোর সময় লাইভে যারা যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, এবং এই নাটোরে যারা জুলাই যোদ্ধা রয়েছে আমরা তাদের খোঁজ করব, তাদের গল্প শুনবো, এবং এই নাটোর সময়ের মাধ্যমে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব। তো আমি যদি আপনার কাছে শেষ জানতে চাই যে আগামীর যে নতুন বাংলাদেশ, এই যে নতুন বাংলাদেশের স্লোগান উঠেছে, এই বাংলাদেশে আসলে কেমনভাবে গড়ে তুলতে চান, কেমন স্বপ্ন দেখেন? আচ্ছা, আমি চাই আমরা শুধু কাগজে কলমে বাংলাদেশ উন্নয়ন, যেমন আগেকার পতিত সরকারের ফ্যাসিস্ট খুনি হাসিনা বলছিল স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ বলবে, আক্ষরিক অর্থে কিছুই হয় নাই। লুটপাটের রাজনীতি হয়েছে, গুম খুমের রাজনীতি হয়েছে, দুর্নীতির মহা উৎসব চলেছে। আমি চাই, এবং জুলাইয়ের যে স্পিরিট, এই স্পিরিটকে কাজে নিয়ে আমরা ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, এই স্বপ্নকে আমি চাই যেন টেকসই বাংলাদেশ। আপনারা জানেন গোটা বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে, এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা এই বাংলাদেশকে আধুনিক টেকসই উন্নয়নের দিকে যাইতে চাই। কারণ ভার্চুয়াল উন্নয়নের কথা আমি বিশ্বাসী না। আমি চাই আমার দল এবং আমার জাতীয়তাবাদী দল সহ যারা আমাদের ছাত্র জনতা সবাই চায় যে বাংলাদেশ টেকসই উন্নয়ন হবে, যে যেন উন্নয়নটা মানুষ যেন দেখতে পায়, উন্নয়নের সুযোগ সুবিধা নিয়ে দেশকে উন্নত করতে চায়। সেটা আমরা মঞ্চে বক্তব্য দিয়ে উন্নয়ন চাই না, আমরা সরাসরি মাঠে উন্নয়ন দেখতে চাই। এবং এখন যে মব চলছে, এই মব থেকে আমরা যে জুলাই যোদ্ধা হিসেবে চাই এই মবকে দূর করে সবাই ঐক্যবদ্ধ হয়ে যারা রাজনীতি করতেছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ জামাত ইসলাম, জামাত শিবির সহ যত দল আছে ইসলামিক দলগুলো, সবাই যেন আমরা দেশের স্বার্থে দলকে রিপ্রেজেন্ট করি এবং জনগণের স্বার্থে রাজনীতি করি। এটাই আমার চাওয়া। এই বাংলাদেশকে আমি দেখতে চাই, যে বাংলাদেশ হবে উন্নয়নমুখী বাংলাদেশ এবং শিক্ষিত বাংলাদেশ। ধন্যবাদ। আসলে বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়েই কিন্তু এই যে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, এবং আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না, যারা
এই জুলাই যোদ্ধা রয়েছেন নাটোরের আনাচে কানাচে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা খুঁজে তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের গল্প আমাদের মাধ্যমে আপনাদেরকে জানাবো।